গণরায়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। দেশের জনগণ সংস্কার প্রস্তাবের পক্ষে, অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ঠিকই, কিন্তু মসনদে বসার আগেই তাদের সামনে ঝুলছে এক অদৃশ্য শিকল। অতীতে সরকার গঠন মানেই ছিল অবাধ ক্ষমতা আর ইচ্ছে মতো দেশ পরিচালনার সুযোগ, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আগামী সরকার পরিচালনার চাবিকাঠি এখন আর শুধুই ব্যালট পেপার নয়, বরং জুলাই জাতীয় সনদ নামের এক কঠিন আইনি দলিল। বিএনপির শীর্ষ নেতৃত্ব ক্ষমতার এই নতুন ব্যাকরণ মেনে নিয়েই পথ চলার ঘোষণা দিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এটি একটি রাজনৈতিক সমঝোতা দলিল। তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করা হবে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আর সেই কঠিন শর্তের বেড়াজালে দেশ চালানো এক বিষয় নয়। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার অর্থ হলো সরকার চাইলেও এখন আর একক সিদ্ধান্তে সবকিছু করতে পারবে না। ক্ষমতার যে একচ্ছত্র দাপট এতদিন প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক ছিল, তা এখন ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে। সবচেয়ে বড় ধাক্কাটি আসছে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রায় সব নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ছিল। রাষ্ট্রপতি কার্যত ছিলেন একজন আলংকারিক প্রধান, যাকে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া বাকি সব কাজের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হতো। কিন্তু গণভোটে পাশ হওয়া সংস্কার প্রস্তাব এই সমীকরণ ভেঙে চুরমার করে দিয়েছে। নতুন নিয়মে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমছে নাটকীয়ভাবে, আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ছে বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ জায়গায়। সরকার গঠন করার পরেও বিএনপিকে প্রতিটি বড় সিদ্ধান্ত নিতে হবে অন্য পক্ষের সঙ্গে সমঝোতা করে। রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগের প্রক্রিয়াটি এখন আর সরকারের ইচ্ছাধীন থাকছে না। এতদিন ক্ষমতাসীন দল নিজেদের পছন্দের ও অনুগত ব্যক্তিদের নির্বাচন কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো জায়গায় বসাতে পারত, কিন্তু জুলাই সনদের শর্ত অনুযায়ী এখন থেকে এই পদগুলোতে নিয়োগের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দল এবং ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিরাও থাকবেন। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, সরকার চাইলেই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে পারবে না। বিরোধী দলের মতামত উপেক্ষা করে এককভাবে কাউকে নিয়োগ দেওয়া এখন অসম্ভব হয়ে পড়বে। শুধু সাংবিধানিক পদ নয়, রাষ্ট্রের আর্থিক ও প্রশাসনিক কাঠামোর উপরও সরকারের নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। এতদিন বাংলাদেশ ব্যাংক বা মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সরকারের চোখের ইশারায় চলত, কিন্তু নতুন সংস্কার অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন এবং এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতির ক্ষমতা চূড়ান্ত। এই পদগুলোতে নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ বা সুপারিশ নিতে হবে না। তিনি নিজস্ব এখতিয়ারে যোগ্য ব্যক্তিদের এই পদে বসাবেন। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক ও বিচারিক কমিশনগুলো সরকারের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে, যা ক্ষমতাসীন দলের জন্য কাজের ক্ষেত্রে এক কঠিন জবাবদিহিতার দেওয়াল তুলে দেবে। আইন তৈরির কারখানাও পাল্টে যাচ্ছে আগাগোড়া। আগামী জাতীয় সংসদ আর আমাদের পরিচিত এক কক্ষ বিশিষ্ট সংসদ থাকছে না। গণভোটের রায়ে নিশ্চিত হয়েছে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ আইনসভায় দুটি আলাদা কক্ষ থাকবে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। নিম্নকক্ষে জনগণ সরাসরি ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, কিন্তু উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। এই নতুন পদ্ধতিতে সংসদে বিভিন্ন পেশাজীবী এবং ছোট দলগুলোর উপস্থিতি নিশ্চিত হবে। সরকার চাইলেই সংসদে গায়ের জোরে কোনো আইন পাশ করিয়ে নিতে পারবে না। যে কোনো আইন পাশ করতে হলে সরকারকে দুই কক্ষের অনুমোদন নিতে হবে, যা আইন পাশের প্রক্রিয়াকে জটিল এবং সময় সাপেক্ষ করে তুলবে। সংবিধান সংশোধনের বিষয়টি এখন সরকারের জন্য এক প্রকার মিশন ইম্পসিবল হতে যাচ্ছে। আগে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেই ক্ষমতাসীন দল সংবিধানে যে কোনো পরিবর্তন আনতে পারত, কিন্তু নতুন নিয়মে সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে হলে নিম্নকক্ষের 2/3 সদস্যের সমর্থনের পাশাপাশি উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। কোনো একটি দল যদি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে, তবুও তারা একতরফাভাবে সংবিধান সংশোধন করতে পারবে না।
উচ্চকক্ষে বিরোধী মত বা ভিন্ন মতাবলম্বীদের অবস্থান সরকারকে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত রাখবে। এটি সরকারের ক্ষমতার উপর একটি বিশাল আইনি লাগাম। সংসদ সদস্যদের দলীয় আনুগত্যের শেকলও অনেকটা আলগা করে দেওয়া হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে এতদিন সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। দল যা বলতো এমপিদের তাই করতে হতো। কিন্তু সংস্কার প্রস্তাবে এই অনুচ্ছেদের কঠোরতা কমিয়ে আনা হয়েছে। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা এখন থেকে নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে ভোট দিতে পারবেন। এর ফলে সংসদের নিজ দলের সদস্যদের উপরও সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়বে। দলের ভেতরে মতবিরোধ থাকলে তা সংসদে প্রকাশ্যে চলে আসার সুযোগ তৈরি হয়েছে, যা সরকারের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বিশাল পরিবর্তনের ভিত্তি একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক ঐকমত্যের ইতিহাস। সংস্কার প্রক্রিয়াটি শুরু হয়েছিল ৬টি বিশেষ সংস্কার কমিশনের মাধ্যমে। এই কমিশনগুলো দীর্ঘ যাচাই বাছাই শেষে ১৬৬টি সুপারিশকে রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এরপর গত বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম শুরু করে। দেশের ৩০টি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন আলোচনা ও বিতর্কের পর ৮৪টি সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এই ৮৪টি প্রস্তাবের সমষ্টি হল আজকের জুলাই জাতীয় সনদ। এই ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৮টি প্রস্তাব সরাসরি সংবিধান পরিবর্তনের সঙ্গে যুক্ত। বাকি প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ বা আইনি বিধি জারির মাধ্যমে বাস্তবায়নযোগ্য, যার কিছু অংশ অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কার্যকর করেছে। কিন্তু সাংবিধানিক ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোট ছিল অপরিহার্য। জাতীয় ঐকমত্য কমিশন এই প্রস্তাবগুলোর মধ্যে ১৯টিকে মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল। গণভোটে জনগণ এই মৌলিক পরিবর্তনগুলোর পক্ষেই রায় দিয়েছে। এখন এই রায় বাস্তবায়ন করা সরকারের জন্য কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আবশ্যিক কর্তব্য। সংবিধান সম্পর্কিত এই প্রস্তাবগুলো বাস্তবায়নের রোডম্যাপ অত্যন্ত সুনির্দিষ্ট এবং ৩টি স্তরে বিভক্ত। প্রথম স্তরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেন। দ্বিতীয় স্তর ছিল সদ্যসমাপ্ত গণভোট, যেখানে জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার সম্পর্কিত অংশটিকে অনুমোদন দিয়েছে। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্তর। এই স্তরের সাফল্য ও ব্যর্থতার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতির গতিপথ। তৃতীয় স্তরের এই প্রক্রিয়াটি সরাসরি আগামী জাতীয় সংসদের কাঁধে ন্যস্ত। নির্বাচনে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তাদের সমন্বয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ নতুন এমপিরা একই সঙ্গে আইন প্রণেতা এবং সংবিধান সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানে সময়ের হিসাব অত্যন্ত কঠিন। সংস্কার পরিষদের প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ঠিক ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। সরকারের জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটি এখানেই। এই ১৮০ কার্যদিবস সময়সীমা কোনো সাধারণ নির্দেশিকা নয়, কিন্তু বাস্তবায়ন আদেশে একটি বিষয় অস্পষ্ট রাখা হয়েছে। যদি পরিষদ নির্দিষ্ট সময়ে সংবিধান সংস্কার করতে না পারে, তবে এর ফলাফল কি হবে? এই অস্পষ্টতা সরকারের মাথার উপর ঝুলন্ত তলোয়ারের মতো কাজ করবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে ব্যর্থ হলে দেশের সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, যার দায়ভার সম্পূর্ণভাবে নতুন সরকারের উপর বর্তাবে। তাই সরকার গঠনের প্রথম দিন থেকেই বিএনপিকে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হবে। ক্ষমতার স্থায়িত্ব নিয়েও নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সংস্কার প্রস্তাব অনুযায়ী একই ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ ১০ বছর বা ২ মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। ক্ষমতার দীর্ঘমেয়াদী দখলদারিত্ব রোধেই এই কঠোর ব্যবস্থা। এর পাশাপাশি আরও একটি বৈপ্লবিক প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা এবং দল পরিচালনা দুটি ভিন্ন ব্যক্তির হাতে থাকবে। তবে এই নির্দিষ্ট প্রস্তাবটি নিয়ে বিএনপির ভিন্ন মত ছিল। শেষ পর্যন্ত এই ধারাটি সংবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটি নিশ্চিত যে প্রধানমন্ত্রী চাইলেই আর দলের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকতে পারবেন না। গণভোটে হ্যাঁ জয়ের ফলে নবনির্বাচিত সরকার একটি মিশ্র পরিস্থিতির মুখোমুখি। একদিকে এটি তাদের জন্য সুযোগ, অন্যদিকে কঠিন ফাঁদ। সুযোগ এই কারণে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সহজ হয়। বিচার বিভাগ, নির্বাচন কমিশন
বা দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ে। রাষ্ট্রপতির হাতে নিয়োগের ক্ষমতা বা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরবে, যার সুফল দিন শেষে সরকারই ভোগ করবে। অন্যদিকে চ্যালেঞ্জের পাহাড় ডিঙানো সহজ হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আইন পাশ করতে গিয়ে সরকারকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। উচ্চকক্ষে বিরোধী মতের প্রাবল্য থাকলে সরকারের অনেক এজেন্ডা আটকে যেতে পারে। ৭০ অনুচ্ছেদের শিথিলতার কারণে দলের অভ্যন্তরীণ কোন্দল সামলানো কঠিন হতে পারে। সর্বোপরি ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সরকারকে এক মুহূর্ত শ্বাস ফেলার সুযোগ দেওয়া হবে না। জুলাই জাতীয় সনদ সরকারকে একটি নির্দিষ্ট এবং কঠোর আইনি কাঠামোর মধ্যে আবদ্ধ করেছে। বিএনপি সরকার পরিচালনার ম্যান্ডেট পেয়েছে ঠিকই, কিন্তু সেই ম্যান্ডেট শর্তহীন নয়। আগামী দিনগুলোতে সরকারকে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সংবিধান সংস্কার পরিষদের সময়সীমা এবং ক্ষমতার নতুন ভারসাম্য মাথায় রেখে। রাষ্ট্র পরিচালনার এই নতুন মডেলে সরকার কতটা সফল হবে তা নির্ভর করবে তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং সনদের শর্তগুলোর সঠিক বাস্তবায়নের উপর। জনগণ রায় দিয়েছে, এখন সেই রায় কার্যকর করার অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে নতুন সরকার।